ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আর কিছু সময় পর। আজই চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু হবে সংসদ আসা এমপিদের। আজকে গণতন্ত্রের আবার নতুন করে যাত্রা শুরু হচ্ছে এই মহান সংসদে। এই মহান সংসদ হবে আমাদের সকল কর্মের কেন্দ্রবিন্দু। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ব। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য বাংলাদেশ। জুলাই সনদের ভিত্তিতে যে আজকে নির্বাচন পেয়েছি, আমরা সংসদ পেয়েছি, সেই জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি। বিমানের 5 পাইলটের বিরুদ্ধে নথি জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ। মানা হয়নি গ্রাউন্ডেড রাখার সুপারিশ। তদন্ত নিয়ে নিশ্চুপ সিভিল এভিয়েশন। রণক্ষেত্রের রূপ নিয়েছে হরমুজ প্রণালী। শত্রুপক্ষের 1 লিটার তেলও পার হতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন তদন্তে স্কুলে হামলার দায় চেপেছে যুক্তরাষ্ট্রের উপর। রাজধানীতে আজও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। সব পাম্প চালু না রাখার অভিযোগ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে অনিশ্চিত। এবং দখল দূষণে মৃত প্রায় বরিশাল নগরীর সব খাল। 22টির মধ্যে টিকে আছে 5 থেকে 6টি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খাল উদ্ধারের দাবি। স্বাগত। এখন বাণিজ্যের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা শুরু হচ্ছে আজ। 300টির মধ্যে 297টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন প্রথম অধিবেশনে। আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই নির্বাচন করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারের সংসদে তারেক রহমান প্রথমবার সংসদ সদস্য, প্রথমবার সংসদ নেতা এবং প্রথমবারই প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এবারের সংসদ হবে প্রাণবন্ত। বিস্তারিত তুলে ধরেছেন জাহিদ হাসান। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে 1.5 বছর ধরে বন্ধ থাকা সংসদীয় রাজনীতির দুয়ার উন্মুক্ত হয়। 212 আসন নিয়ে বিজয় অর্জন করা বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 68টি আসন নিয়ে বিরোধী দলে থাকছে জামায়াত এনসিপি জোট। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব। কার্যবিধি অনুযায়ী সংসদ পরিচালনার জন্য বিএনপি তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে চিফ হুইপ ও 6 জন হুইপ নির্বাচিত করেছেন। অধিকাংশ সংসদ সদস্য নতুন হওয়ায় 2 দিন ব্যাপী কর্মশালাও করেছে বিএনপি। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। একই সঙ্গে বিরোধী দলীয় জোটও তাদের সংসদ সদস্যদের নিয়ে সভা করেছেন। জামায়াতের আমির সভার সভাপতিত্ব করেন। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি জামায়াত। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে বিরোধী দল। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। তাদের অনুপস্থিতিতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এরপরেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা, জানালেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জাতীয় সংসদ থেকে মানুষ তাকিয়ে আছে। এই সংসদটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবিকা বলেন, প্রাণকেন্দ্র বলেন, যা বলেন না কেন, সব কিছু প্রাণকেন্দ্রই হচ্ছে এই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে। এবার সংসদ হবে প্রাণবন্ত। শক্তিশালী বিরোধী দল থাকায় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশ্লেষক আব্দুল আলিম। এটা একটা কার্যকর, একটা প্রাণবন্ত সংসদ হবে। যদিও বিএনপি যারা সরকারি দল হয়ে গেছে তারা 2/3 আসন জিতেছে, বাট যারা বিরোধী দল তাদের আসন সংখ্যা কিন্তু উল্লেখ করার মতো। এই যে সরকারি এবং বিরোধী দল তাদের মধ্যে যে ডিসকাশন হবে, পার্লামেন্টের যত ইস্যুস আসবে সবগুলোই খুব চ্যালেঞ্জিং হবে। অর্থাৎ সরকারি দল যে প্রস্তাবগুলো দিবে সেটা বিরোধী দল সবগুলোই খুব গঠনমূলক আকারে চ্যালেঞ্জ করবে। কমিটিকে আমরা পার্লামেন্টের প্রাণ বলি।
আমার ধারণা এবার কমিটিগুলো একটু ভিন্ন আঙ্গিকে কাজ করবে। 2009 সালে সবশেষ বিরোধী দলে ছিল বিএনপি, জামায়াতও তাদের জোটেই নির্বাচন করেছিল। এরপর 3টি সংসদে ছিল জামায়াত বিএনপি বিহীন। জাহিদ হাসান, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বেলা 11টায় শুরু হবে এই অধিবেশন। এর মধ্যে সংসদ অধিবেশন ঘিরে আসতে শুরু করেছেন সংসদ সদস্যরা। তারা বলছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাত্রা শুরু হবে আজকের এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে। সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলেও জানান তারা। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যের দাবি জুলাই সনদের বাস্তবায়ন। এদিকে সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার, সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব এবং 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। আপনাদের কাছে কোনো হিন্টস আছে কিনা প্রথম একটু বলবেন। আপনার প্রথমবারের মতো আপনি সংসদে আসছেন, আজকে গণতন্ত্রের আবার নতুন করে যাত্রা শুরু হচ্ছে এই মহান সংসদে। এই মহান সংসদ হবে আমাদের সকল কর্মের কেন্দ্রবিন্দু। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ব। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য বাংলাদেশ। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার। দেখি আমরা সাংগঠনিকভাবে বা আমরা অ্যাজ এ দলগতভাবে আজকে আমরা কি স্টেপ নেই আপনারা দেখতে পাবেন। জুলাই সনদের ভিত্তিতে যে আজকে নির্বাচন পেয়েছি, আমরা সংসদ পেয়েছি, সেই জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি। এ নিয়ে আরও খবর জানাতে সংসদ ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, দীর্ঘদিন পর সংসদের অধিবেশন বসছে, অধিবেশনে যোগ দিতে আসা এমপিরা কি বলছেন জানাবেন। মানে দীর্ঘদিন বলতে প্রায় 20 মাস পর কিন্তু আসলে জাতীয় সংসদের যে অধিবেশন সেটা কিন্তু বসছে এবং সকাল 9টার পরপরই আসলে আমরা দেখছি যে সংসদ সদস্য যারা আছেন সরকারি কিংবা বিরোধী দল তারা কিন্তু একে একে প্রবেশ করেছেন এবং যেহেতু ঠিক 11টা নাগাদ, অর্থাৎ বলা যায় যে প্রায় আর 40 থেকে 50 মিনিট পরে আসলে সংসদ অধিবেশনটি শুরু হবে। ফলে সরকার এবং বিরোধী দল যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং একে একে প্রবেশ করছেন। এই মুহূর্তে কথা বলছেন এনসিপির সদস্য সচিব এবং তিনি কিন্তু নবনির্বাচিত এমপি। তিনি কি বলছেন একটু শুনতে চাই। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের কথাটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। রাষ্ট্রপতির ভাষণের সময়টাতে আমাদের যে ভূমিকার বিষয় সেটা আপনারা সেই সময়টাতে দেখতে পাবেন। এখানে কিন্তু আক্তার হোসেন আসলে কথা বলছিলেন যে আসলে তিনি কিন্তু বলছেন যে যেহেতু রাষ্ট্রপতি নিয়ে তাদের আসলে আপত্তি। দিনটি ঐতিহাসিক। আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যেন এই দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি, সেজন্য সকল রাজনৈতিক দল, বিরোধী দল সহ সবার আন্তরিকতা, সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আগামী দিনগুলোতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশটাকে গড়তে চাই, সেজন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। 137টি অধ্যাদেশ কিন্তু হওয়ার কথা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু যেই শোক প্রস্তাব, অর্থাৎ জুলাই হত্যাকাণ্ড সহ এইসব বিষয়ের যে শোক প্রস্তাব সেসব বিষয়ে কিন্তু আজ আলোচনা হওয়ার কথা রয়েছে এবং আজকে এখনো পর্যন্ত বলা যায় যে সংসদ যে অধিবেশন সেটা কিন্তু
সেটা কিন্তু প্রায় বিকেল পর্যন্ত আসলে চলার কথা এবং সেখানে আমরা দেখছি যে সংসদের যারা সদস্য রয়েছেন সরকার দলীয় এবং বিরোধী দলীয় যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং যদিও আজকে কিন্তু ফাঁকা চেয়ার রেখে কিন্তু আসলে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার যেহেতু এখনও নির্বাচিত হয়নি ফলে ফাঁকা চেয়ার রেখে কিন্তু আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সেটা কিন্তু শুরু হচ্ছে। এই ছিল সংসদের কার্যালয় থেকে সবশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। সদ্য পদোন্নতি পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300 উড়োজাহাজের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ সহ 5 পাইলটের বিরুদ্ধে নথি জালিয়াতি সহ নানা অভিযোগ উঠেছে। এখন টেলিভিশনের হাতে আসা তথ্য প্রমাণ পর্যালোচনা করে দেখা যায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলাকালে গ্রাউন্ডেড রাখার সুপারিশ করা হলেও তা মানা হয়নি। এছাড়াও 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও নিশ্চুপ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আব্দুল লতিফের ক্যামেরায় তানজিলা খান মিমের প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয় ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদের হাত ধরে। গত 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300 উড়োজাহাজের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে তার কয়েকদিনের মাথায় এখন টেলিভিশনের হাতে আসে বেশ কিছু নথিপত্র। বিমান কর্মকর্তাদের স্বাক্ষর সম্বলিত সেই নথিতে স্পষ্ট দেখা যায় তার বিরুদ্ধে বিমান বাংলাদেশের কাছে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সের প্রয়োজনীয়তা পূরণে লগবুক P1 ও P2 কলামে দ্বৈতভাবে ঘণ্টা লিপিবদ্ধকরণ করার অভিযোগ ক্যাপ্টেন ফারিয়ালের বিরুদ্ধে। একই সাথে তদন্ত রিপোর্টে এটিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেও উল্লেখ করেছে বিমান বাংলাদেশ। এছাড়াও অকল্পনীয় হলেও বাস্তব যে অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন বাশিত মাহতাবের নামও। বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন এই ফ্লাইং অফিসার 1992 সালে গ্রাউন্ডেড হন তার স্লো প্রোগ্রেসের কারণে। তার ফ্লাইট ঘণ্টা নিয়ে বড় অসঙ্গতির অভিযোগ এবং ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে লাইসেন্স নেয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। এছাড়াও মাহতাবের ইনস্ট্রুমেন্ট রেটিং অর্থাৎ বৈরী আবহাওয়ায় শুধু ককপিটের যন্ত্র দেখে বিমান চালানোর বিশেষ যোগ্যতার ব্যাপারেও সমস্যার কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। একই নথিতে দেখা যায় বিমান বাংলাদেশের আরও 3 জন বৈমানিক ক্যাপ্টেন আব্দুর রহমান আকন্দ, ক্যাপ্টেন আনিস, ক্যাপ্টেন ইউসুফ মাহমুদের বিরুদ্ধে রয়েছে জাল সনদ, আবশ্যিক উড্ডয়ন ঘণ্টা পূরণ না করা ও নিয়ম বহির্ভূতভাবে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইস্যুর মতো গুরুতর অভিযোগ। পরবর্তীতে এখন টেলিভিশন বিভিন্ন যোগসূত্রে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে নিজের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগকে নাকচ করে বিষয়গুলো পূর্বশত্রুতার জের ধরে ফাঁসানো হচ্ছে বলে মনে করেন অভিযুক্ত ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ। ফ্যাসিস্ট গভর্নমেন্টের some employees were here. Recently they have been ইলেকশনের পরে they have been removed from there. There are politics actually. তো আমার লগবুক না চাই জানলো কেমনে যে আমি P1 আর P2 একসাথে করছি। একই মতামত দেন ক্যাপ্টেন বাশিত মাহতাবও। আমাদেরকে ডাকে নাই, কাউকে কিছু জিজ্ঞেস করে নাই, সে ধামাধাম বলে থেকে গ্রাউন্ডেড করেন। লাইসেন্স রাষ্ট্র ইস্যু করছে, কেন করছে? আমি কি কঙ্গো থেকে আসছি? আমি আসছি বাংলাদেশ এয়ারফোর্স থেকে, কমিশন পাইছি ওইখানে জিডিপি ব্রাঞ্চে। আমরা ভালো কাজ করতে গিয়ে আজকে এখানে চোরের মতো অবস্থা হইতেছে। এরপর বিমান বাংলাদেশের কাছে নথি দেখিয়ে জানতে চাওয়া হয় অভিযুক্তদের তদন্ত চলাকালীন সময় গ্রাউন্ডেড করে রাখার সুপারিশ থাকলেও কেন আকাশে ওড়ার অনুমতি মিলছে। আমাদের তো পাইলট ক্রাইসিসও আছে, নিশ্চয়ই ম্যানেজমেন্ট এগুলো দেখছে। পট করে এতগুলো ক্যাপ্টেনকে বসাই দিয়ে আমাদের তো অপারেশনে চলবে না। যেই পাইলটের বিরুদ্ধে অভিযোগের কথা বলছিলাম তাদের বিরুদ্ধে অভিযোগটি উঠেছিল মূলত 30 ডিসেম্বর একটি নামহীন অ্যানোনিমাস মেইল আইডি থেকে। তারপর সেই অভিযোগের ভিত্তিতে বিমান বাংলাদেশ তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানও করে এবং সেই অনুসন্ধানে প্রাথমিকভাবেই এই সকল অভিযোগের সত্যতা সহ উঠে আসে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত যে বিধিমালা সেই বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
আর তারপরই বিমান বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছে এই অভিযুক্ত 7 পাইলটের লাইসেন্সের সত্যতা ও তথ্য যাচাইকরণের জন্য তাগাদা দেয় সেই সিভিল এভিয়েশনের কাছে, যারাই কিনা এই অভিযুক্ত 7 পাইলটের হাতে তুলে দিয়েছে সিপিএল লাইসেন্স। তথ্য যাচাইকরণ ছাড়া নাকি সুনির্দিষ্ট তথ্যের অভাব অথবা ব্যক্তি স্বার্থ, কোনটিকে প্রাধান্য দিয়ে সিভিল এভিয়েশন তাদের হাতে লাইসেন্স তুলে দিয়েছে? প্রশ্ন থাকলো উত্তর খোঁজার চেষ্টা। বিমান বাংলাদেশের পক্ষ থেকে সিভিল এভিয়েশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য 15 ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়। পরে এই বিষয়ে তদন্তে 19 ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 3 সদস্যের একটি কমিটি গঠন করে, যার রিপোর্ট 15 কার্যদিবসের মধ্যে দেবার কথা থাকলেও সিভিল এভিয়েশন এখনো চুপ। এটার জন্য একটা দপ্তর আছে, আমি ওর দপ্তর ওদের সাথে এসে কথা বলবো, বলে তারপর আপনার সাথে পরে জানাবো জিনিসটা। বিশ্লেষকরা বলছেন, দায়িত্বরত কর্মকর্তাদের এমন দুর্নীতি বন্ধ না করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই যে লাইসেন্সগুলো হয়েছে এটা দুর্নীতির মাধ্যমে ছাড়া হওয়া সম্ভব না। তো সেই আমাদের মূল স্থানে আঘাত করতে হবে যাতে দুর্নীতির কোনো পথ না থাকে, যেখানে মানুষের জীবন এবং প্রপার্টিজের ব্যাপারও জড়িত, সেখানে আমরা এই ধরনের ল্যাপস করতে পারি না কখনো। তবে বিমান বাংলাদেশের বৈমানিকদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। 2023 সালেও 2 জন পাইলটের জাল সার্টিফিকেট প্রদান অভিযোগের সত্যতা পাওয়া যায়। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে 175 জনকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। খুদ মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। গেল 28 ফেব্রুয়ারি ভুলবশত স্কুলে হামলা চালায় মার্কিন বাহিনী এবং এতে প্রাণঘাতী টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে। ইরানের দক্ষিণে মিনাব শহরের শারাজা তায়েবা প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় নিহত হয় 175 জন। নিহতদের বেশিরভাগের বয়স ছিল 7 থেকে 12 বছর। এই হামলার জবাব চেয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ভয়াবহ এই হামলাকে যুদ্ধাপরাধ বলছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিতে ফেলায় ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম $200 পৌঁছাতে পারে বলে বিশ্বকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিল ইরান। এদিকে হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের 1 লিটার তেলও পার হতে দেবে না বলে হুমকিও দিয়েছে তেহরান। বৈশ্বিক চাহিদা মেটাতে মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহের ঘোষণা দিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। অন্যদিকে হরমুজ প্রণালী ব্যবহার করতে তেল কোম্পানিগুলোকে উৎসাহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রণক্ষেত্রের রূপ নিয়েছে হরমুজ প্রণালী। তেহরানের বিরুদ্ধে হুমকি ও হামলা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তো বটেই, তাদের অংশীদারদের তেলবাহী জাহাজেও হামলা অব্যাহত রেখেছে ইরান। ক্রমেই ঝুঁকি বাড়ছে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী নৌ রুটে। ইরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে জ্বালানির দাম, আর সেই নিরাপত্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিতিশীল করে তোলায় শত্রু নিধনে লড়াই করছে তারা। এই যুদ্ধে হরমুজ প্রণালী দিয়ে ওয়াশিংটন, তেল আবিব এবং তাদের মিত্রদের 1 লিটার তেলও পার হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তেহরান। এমনকি যুদ্ধ চলতে থাকলে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $200 পৌঁছাবে বলে বিশ্বকে প্রস্তুত থাকার কড়া বার্তাও দিয়ে রেখেছে ইরান। و پایگاه‌هایتان یکی پس از دیگری در آتشی که شعله‌ور کردید می‌سوزد و دوباره خواهد سوخت। হরমুজ প্রণালী ঘিরে 1970-এর দশকের পর এত বড় জ্বালানি সংকট আর কখনোই দেখেনি বিশ্ব, যার কারণে জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের কৌশলগত মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল সরবরাহের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA, যা হরমুজ প্রণালী দিয়ে 20 দিন রপ্তানি করা সমপরিমাণ তেল। Which is the equivalent more or less of 20 days. G7 represents 70% of this announcement. পেন্টাগন হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পার করার উপায় খুঁজছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এরই মধ্যে হরমুজ প্রণালীর তলদেশে ইরান মাইন পুঁতে রেখেছে কিনা তা নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করে সেই শঙ্কা উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
just about all of their mine ships in one night. তেলের দাম বাড়ার পাশাপাশি ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় পতনের মুখোমুখি এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এভাবে চলতে থাকলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়বে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ব্যাপারে শঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গত এক সপ্তাহ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছে ক্রেতারা। তাদের অভিযোগ, রাজধানীর সব পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন এবং সিলেট থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুরুতে চলে যাব রাজধানীতে লগ্নর কাছে। লগ্ন, এর আগের সংবাদে দেখছিলাম যে ফিলিং স্টেশনে যানবাহনের চাপ অনেকটাই আছে, তো এখন কিছুটা কমেছে কিনা জানাবেন, আর ক্রেতারা কি অভিযোগ জানাচ্ছেন? এখনও কিন্তু আমি সেই ম্যারাথন লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং যেখানে ক্রেতারা সারিবদ্ধভাবে ম্যারাথন লাইনে দাঁড়িয়েই জ্বালানি সংগ্রহ করছে। আগের মতোই গেল এক সপ্তাহ ধরে আমরা যেমনটা দেখেছি যে লম্বা লাইন, সেই লাইনই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা ক্রেতারা রয়েছেন তারা জ্বালানি সংগ্রহ করছেন। আমরা এবার তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি কেন আসলে এখন অবধি এই লম্বা সারি অব্যাহত আছে। তারা বলছেন রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মূলত যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আসলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, অর্থাৎ অকটেনের যে চাহিদা রয়েছে সেখানে আসলে একটা অপ্রতুলতার কথা বলা হচ্ছে। যদিও বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত এখানে কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় পাম্পগুলো বন্ধ, এমন দাবি কিন্তু তারা শুরু থেকেই করে আসছে। এবং আমরা গতকালকেও যেমন দেখেছিলাম যে রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি পাম্প বন্ধ ছিল, আজকেও শুনেছি মহাখালী, মিরপুর, নিকুঞ্জ সহ বেশ কিছু এলাকায় মূলত পাম্প বন্ধ, যার জন্য যে লম্বা সারিটি দেখতে পাচ্ছেন এই লম্বা সারির মধ্য দিয়েই কিন্তু এই বিজয় সরণিতে এসেই যারা আসলে ক্রেতারা রয়েছেন তারা এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বেশ কিছু অভিযোগই মূলত করেছিলেন, তবে একটু স্বস্তি প্রকাশ করেছেন, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যে অনধিক 5 লিটারের যে তেলের কথা বলা হয়েছিল যারা রাইড শেয়ারকারীরা রয়েছেন সেটি আসলে গেল দুদিন মানা না হলেও আজকে মানা হচ্ছে, অর্থাৎ যারা আসলে রাইড শেয়ারিং অ্যাপ এবং তথ্যাদি প্রমাণাদি দিতে পারছেন তাদেরকে কিন্তু 5 লিটার তেল দেয়া হচ্ছে। তবে তাদের মূল অভিযোগ হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে পাম্পগুলো রয়েছে সেখানে আসলে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, অর্থাৎ সরকারি নির্দেশনা মানা হচ্ছে না, এমন বিষয় কিন্তু বলা হয়েছে। তবে আমরা সময়ের সাথে যেমনটি দেখেছি যে এই জন্যই কিন্তু মূলত চাপটা পড়েছে। তবে গেল কয়েকদিনে আমরা যেমনটি দেখেছিলাম যে এই শাড়ি কিন্তু একদম মহাখালী অবধি চলে গিয়েছিল, তবে আজকে কিন্তু কিছুটা শাড়ি কম দেখছি। তবে পরবর্তীতে যে বন্ধ যে পাম্পগুলো সেখানে গেলে হয়তো বা বিস্তারিত আমরা আরও জানাতে পারবো। তাই এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জ্বালানি তেল সংকটের আরও খবর জানতে চলে যাব সিলেটে শুভর কাছে। শুভ, সিলেটে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহে ফারাক কতটুকু, আর সব পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে কিনা জানাবেন? দেখুন, সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এই মধ্যপ্রাচ্যের সংঘাতের খবর পেয়ে যে জ্বালানি সংকট শুরু হয়েছিল, এখনও কিন্তু আমরা সিলেটে সেটি দেখছি। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে সিলেটে কতটুকু চাহিদা রয়েছে। সিলেটের যে জেলার কথা যদি বলি, সিলেট জেলায় কিন্তু 77টি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে কিন্তু প্রতিনিয়ত 12 থেকে 13 লাখ লিটার পর্যন্ত কিন্তু জ্বালানি প্রয়োজন, এবং সেক্ষেত্রে সরবরাহ করা হচ্ছে মাত্র 4 থেকে 5 লিটার, কোনো জায়গায় হয়তো বা কোনো দিন 6 থেকে 7 লাখ লিটারের বেশি কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের সংকট রয়েছে। এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি গত 6 মার্চ কিন্তু বিপিসি কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয় যে নির্দিষ্ট পরিমাণ তেল প্রদান করা হবে। এক্ষেত্রে মোটরসাইকেলের ক্ষেত্রে মাত্র 2 লিটার, এবং কার বা মাইক্রোর ক্ষেত্রে কিন্তু 10 লিটার, এবং যেগুলো দূরপাল্লার গাড়ি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা বেশি দেওয়ার কথা থাকলেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছে না। আমি একটু সেই নির্দেশনাটি আপনাকে জানিয়ে রাখতে চাই। মোটরসাইকেলে 2 লিটারের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি সেগুলোতে সর্বোচ্চ 10 লিটার, এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার পেট্রোল বা অকটেন, এবং পিক আপ এবং লোকাল বাসে 70 থেকে 80 লিটার ডিজেল, এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান 200 থেকে 220 লিটার পর্যন্ত কিন্তু ডিজেল দেওয়ার কথা রয়েছে। কিন্তু সেই পরিমাণ তেলও কিন্তু নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি কোনো পাম্প দিতে পারছে না, এবং তারা কিন্তু এই যে জ্বালানি তেল পর্যাপ্ত
পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না এবং চাহিদা অনুযায়ী পাচ্ছেন না, তার কারণে কিন্তু কয়েকটি সংঘাতের ঘটনা কিন্তু সিলেটে ঘটেছে। এবং আপনি জানেন মাত্র 2-3 দিন আগে কিন্তু সিলেটের একটি পাম্পে ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটে এবং হামলার ঘটনা ঘটেছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা নিয়মিত সংকট আমরা এখন বলতে পারি যে দেখা যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আগামী শুক্র এবং শনিবারে হয়তো বা সংকটটি আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ নিয়েই ছিল আমার কাছে সিলেটের জ্বালানি পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। রাজধানী এবং রাজধানীর বাইরে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, খালাস কার্যক্রম এবং জাহাজগুলোকে কেউ গুদাম হিসেবে ব্যবহার করছে কিনা তা তদারকি করতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। আর অভিযানের আরও খবর জানতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, অভিযানে কি অনিয়ম পাওয়া গেছে, সবশেষ তথ্য জানাবেন আমাদের। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সারা বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, তার প্রভাব আসলে সারা বিশ্বে পড়েছে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। মূলত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরে দেশের যেসব জ্বালানিবাহী জাহাজগুলো আসছে সারা বিশ্ব থেকে, সেই জাহাজগুলোকে নিরাপত্তাও একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারই অংশ হিসাবে আজকে মূলত চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি পর্যন্ত জাহাজগুলোর নিরাপত্তা দেয়া কিংবা তাদের কেউ জাহাজে তেল বা কোনো গ্যাস মজুত করে রেখেছে কিনা কিংবা ঠিকমতো খালাস হচ্ছে কিনা সেই বিষয়টি তদারকি করছে বাংলাদেশ নৌবাহিনী। এবং বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী যারা সমুদ্র এবং উপকূলে কাজ করে তারাও কিন্তু একই সাথে মাঠে নেমেছে, অর্থাৎ সমন্বিত কাজ চলছে। আমরা জেনেছি যে বাংলাদেশ নৌবাহিনীর ছোট ছোট যে বোটগুলো আছে তার পাশাপাশি দ্রুতগামী বোট এবং পেট্রোল যে এয়ারক্রাফট রয়েছে এবং ড্রোন রয়েছে সেগুলো দিয়ে আসলে বহির্নোঙরে একই সাথে নজরদারি চালানো হচ্ছে। একটু জানিয়ে রাখি, নিজে চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে 11টি জ্বালানিবাহী জাহাজ রয়েছে। গতকাল রাতেও 2টি জাহাজ এসেছে, একটি কাতার থেকে গালাওয়েল একটি জাহাজ যেটি 57,000 টন এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এছাড়া মালয়েশিয়া থেকে একটি জাহাজ এসেছে সান্তুর, যেটি 5,000 টন এলপিজি নিয়ে এসেছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে 11টি জাহাজের মধ্যে 4টি জাহাজে জ্বালানি খালাস চলছে এবং বাকি 7টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর পাশাপাশি কিন্তু আগামী 3 দিনও পরপর 3টি জাহাজ আসবে, যেগুলোতে প্রায় 87,000 টন জ্বালানি আসবে দেশে। অর্থাৎ বলা যায় যে জ্বালানির যে সরবরাহ মধ্যপ্রাচ্য কিংবা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে জ্বালানির সরবরাহ কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে বন্দরে। এবং আমরা দেখছি যে বন্দরে যেসব জাহাজে ছোট ছোট যে লাইটার জাহাজগুলো বা ওয়েল ট্যাঙ্কারগুলোতে জ্বালানি সরবরাহ করে সারা দেশে এখান থেকে বড় মাদার ভেসেলগুলো থেকে, সে জায়গায়ও কিন্তু জ্বালানি সরবরাহ একই সাথে আমরা দেখছি। ঠিক আছে, ছোট ছোট লাইটার জাহাজগুলো কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে জ্বালানির যে চাহিদা আগামী 1 মাসের কিংবা আগামী 1 মাস সময় পর্যন্ত দেশে জ্বালানির যে চাহিদা সেটির সংকট হবার খুব একটা সম্ভাবনা নেই বলছেন ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তা থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা। তো আমরা এই মুহূর্তে আমরা দেখছি যে নৌবাহিনীর যে বিশেষ টিম, সেই বিশেষ টিমটি এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালাচ্ছে। মূলত অভিযানটি 10:30 থেকে শুরু হয়েছে এবং আজকে দুপুর 1টা পর্যন্ত অভিযানটি চলবে। তো এর মধ্যে আসলে কেউ মজুত করছে কিনা কিংবা ঠিকমতো খালাস হচ্ছে কিনা সেই বিষয়গুলো নৌবাহিনীর পক্ষ থেকে তদারকি করা হবে। চট্টগ্রাম বন্দরের নৌবাহিনীর অভিযান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে দগ্ধ হয়েছে 3 জন। বুধবার রাত 11:15টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনের কয়েকটি কক্ষে। এতে দগ্ধ হন 3 ব্যবসায়ী। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। এ ছিল এখন বাণিজ্যে। ধন্যবাদ সবাইকে।